नमस्कार बंधुरा आमी सेविका चले एलाम आमार गल्पेर झुली निये। आमार आजकेर गल्प डाकिनी, काहिनी आबिर राय। डॉक्टर विक्रमदेव चट्टोपाध्याय महाशय समीपेश। डाक्तार बाबू नमस्कार जानिबेन, आमी हुगली जेलार चुचुड़ा संलग्न कुसुमपुर हईते लिखितेछि। चिठी मार्फत आपनाके जोगाजोग करितेछि बलिया आमार समस्याटिके कम गुरुत्वेर भाबिबेन ना। समस्याटी आमार एकमात्र कन्याटिके लइया। समस्याटी एमन जे ताहाके सर्वक्षण एकजन चिकित्सकेर तत्त्वावधाने राखिबार आवश्यकता हइया पड़ियाছে। आमार प्रयात स्वामी श्री ईश्वर प्रसाद लाहिड़ीर पैतृक भवनटीतेই आमादेर निवास। ओनार आशीर्वादे जमी जमा ओ एस्टेटेर खाजनाय आमादेर अवस्था मोटेर ओपर सচ্ছল बललेই चले। काजेई आपनार बसबास ओ आहारेर कोनो असुविधा हইবে ना। आपनार माहिना मासिक 70 टाका अब्दि दिते आमि सक्षम। आपनार उत्तर যত शीघ्र सम्भव जानाइले बाधित থাকিব। धन्यवादान्ते विनीता पार्वती लाहिड़ी। तारीख 29/2/1932 लाहिड़ी निवास, ग्राम कुसुमपुर, थाना चुचुड़ा, जेला हुगली। चिठिटीते दुईटी बैशिष्ट्य विशेषभावे आमार दृष्टि ओ माथा दुई आकर्षण करिल। प्रथमत पार्वती लाहिड़ीर लेखनेर परते परते अनुरोधेर सुर थाकलेও एकबारे उनि आमाय सरासरि कोनो अनुरोध करेन नाई। कथार फाँक गलाइया बुझाइया दियाछेन ताहार उन्नय। द्वितीयत ताहार कन्यार रोगटी जे आसले कि ताहा तिनि कोथाओ लेखेन नाई, अथच माहिनार कथा तिनि स्पष्ट करिया उल्लेख करियाछेन। ए थेके स्पष्टई बोझा जाय जे बड़ घरेर गृहिणीर वैषयिक शिष्टता थाकिलेও विनम्रतार ओपर बहु पुरानो हारानो दम्भेर घोमटा पड़ियाছে। सेकाले कलकाता शहरे साहेब डाक्तारदेर कदरई छिलो बेशी। नीलरतन सरकार बा विधान राय माने ना हইলে दुर्भिक्षेर बाजारे शासालो रोगी जोटा छिलो अत्यंत भाग्येर ब्यापार। আর আমার মতো সদ্য পাশ করা জেনারেল ফিজিশিয়ানের কপালে আঁত পেটা খাওয়া আন্ত্রিকের রোগী অথবা এলোপাথারি ম্যালেরিয়ার কেস ব্যতীত রোগী ছাড়া বড় একটা আসিত না। কাজেই পসার তো দূর, মাসের শেষে নিজের বাসে ট্রামে ওঠার খরচটা উঠিয়া গেলেই নিজেকে ধন্য মনে করিতাম। এমন অবস্থায় মাসে 70 টাকার লোভ সম্বরণ করাটা আমার পক্ষে ছিল অসম্ভব। করিলামও না। অধিক ভাবাভাবি না করিয়াই পরদিন লিখিয়া দিলাম যে আগামী 8ই মার্চ আমি কুসুমপুরে আসিতেছি। সাথে এও অনুরোধ করিলাম যে আমাকে পথ চিনাইয়া দেবার জন্য যেন চুচুড়া স্টেশনে অবশ্যই কাউকে পাঠানো হয়। নির্দিষ্ট দিনে হাওড়া স্টেশন হইতে রেলে চাপিয়া বসিলাম। 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না, অর্থাৎ বৈকালের আগেই চুচুড়া পৌঁছাইতে পারিব। রেলগাড়ি শহর ছাড়িয়া যাইতেই বাহিরে দৃশ্য বদলাইয়া গেল। দুই দিকে দিগন্ত বিস্তৃত শ্যামল প্রান্তর, তাহার মাঝখান দিয়া ছুটিয়া চলিয়াছে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের কয়লার ইঞ্জিন। বাহিরে পরন্ত শীতের উজ্জ্বল দুপুর, গাছের ডগায় ডগায় ঝলমলে রোদ। কয়লার ইঞ্জিনের শব্দে পাখির কলতান ঢাকা পড়িলেও গাড়ি শহর ছাড়িয়া গ্রামের প্রান্তরে পৌঁছিতেই বেশ বোঝা গেল বসন্ত প্রায় সমাগত। চুচুড়ায় যখন গাড়ি থামিল তখন বিকেল প্রায় 5:30টা। পশ্চিমের আকাশের লাল আভাটুকু ছাড়া বাকি আকাশটা গাঢ় নীলাভ হইয়া গিয়াছে। আমার সাথে কয়েকজন নামিল বটে, কিন্তু তারা সকলেই এদিক ওদিক হইতে গ্রামের মধ্যে অন্ধকারে অদৃশ্য হইয়া গেল। আমি দিশাহীন পথিকের ন্যায় আমার ট্রাঙ্কটি লইয়া টিকিট ঘরের পানে চাহিয়া দাঁড়াইয়া রহিলাম। আধ ঘন্টাখানে কাটিয়া যাইবার পরেও যখন কাহারও দেখা পাইলাম না, তখন নিজেই স্টেশন হইতে বাহির হইয়া টিকিট ঘরের কেরানিকে জিজ্ঞাসা করিলাম, ভায়া কুসুমপুর কোন পথে পড়বে? লোকটি
স্টেশন লাগোয়া আমবাগানে ঘেরা একটি আধো অন্ধকার রাস্তা দেখাইয়া দিল। লাহিড়ী গিন্নির আক্কেল সম্পর্কে আমার মনে যে অশ্রদ্ধার বীজটি বপন হইয়া গিয়েছিল, এখান হইতে কুসুমপুরের দূরত্ব শুনিয়া সেইটি হইতে অঙ্কুর গজাইয়া গেল। 2 ক্রোশ! ঘাড় নাড়িয়া কেরানিটি জবাব দিলেন, এরা কি তাহলে আপনার চিঠি পায় নাই? এই অন্ধকারে একা একা 2 ক্রোশ পাড়ি দেওয়া আর বিপদকে আলিঙ্গন করা একই ব্যাপার, তাহা বুঝিতে পারিতেছিলাম। রাতে হয়তো স্টেশনে কাটাইতে হইত, যদি না এক স্থানীয় কৃষক চুচুড়া হাটে বেচা কেনা সারিয়া নিজের গরুর গাড়িটি লইয়া কুসুমপুরের পথে ফিরিত। তিনি সহৃদয় ভাবে আমাকে কুসুমপুরে পৌঁছাইয়া দিলেন। আমি তাহাকে একটা টাকা কৃতজ্ঞতা স্বরূপ দিতে গেলে সে হাত জোর করিয়া বলিল, ডাক্তারের নিকট হইতে পয়সা লইয়া সে নিজের পাপ বাড়াইবে না। যাওয়ার আগে আমাকে দেখাইয়া দিল সামনের দিকে বাম দিকে লাহিড়ী নিবাসীর ফটক পড়িবে। শ্যাওলা ধরা বিরাট ফটক পার হইতেই শুরু হইল শ্যাওড়া কাঁঠালের বাগান। তার তলা হইতে নুড়ি বেছানো রাস্তা চলিয়া গিয়াছে আধারের বুক চিরিয়া। ঠিক কতটা জমির ওপর বাড়িটি তৈরি তাই সন্ধ্যার অন্ধকারে আন্দাজ করা কঠিন ছিল, কিন্তু কম করিয়া হইলেও 1 বিঘের কম হইবে না। ধীরে ধীরে ঘন ছায়ায় ঘেরা গাছপালার ফাঁক হইতে সাদা বাড়ির দালানটিকে উকি মারিতে দেখা গেল। বাড়ি না বলিয়া প্রাসাদ বলিলেই বোধহয় ঠিক হয়, যদিও অনাদর ও অবহেলায় বিভিন্ন জায়গায় রং চটিয়া গিয়াছে বা সিমেন্টের কারুকার্য করা থামগুলিও বিভিন্ন জায়গায় ফাটল ধরিয়াছে। তবুও এই সন্ধ্যের অন্ধকারেও ভগ্নদশায় রুগ্ন ভবনটির প্রতিটি কোণা হইতে ঐতিহ্য ছড়িয়া পড়ে। উঠানের মাঝখানে আসিয়া দাঁড়াইলাম। প্রকাণ্ড আধার ঘেরা প্রাসাদের সামনে দাঁড়াইয়া নিজেকে বড় ক্ষুদ্র আর নির্বল প্রতীত হইতে লাগিল। ট্রাঙ্কটা শান বাঁধানো উঠানের ওপর নামাইয়া রাখিলাম। এরা কি কেউ বাড়ি নেই, নাকি আমি আসবো সেটা আশাই করে নাই? ঝিঝি ডাকিতে আরম্ভ করিয়াছে ঝোপের অন্তরে অন্তরে। আকাশে দিনের আলোর শেষ রেশটুকুও মুছিয়া যাইতেছে। একবার হাঁক দেওয়াই যাক না, মনে মনে ভাবিলাম। গলা বাড়াইয়া হাঁক দিতে যাব, এমন সময় একতলার বারান্দার কোণে একটা টিমটিমে আলো দেখিতে পাইলাম। ক্রমে সেটি বড় হইতে হইতে উঠানে আমার সামনে আসিয়া থামিল। কোনো সন্দেহ নাই, ইনিই এস্টেটের মালকিন পার্বতী লাহিড়ী। হাতে লণ্ঠনটা নামাইয়া রাখিয়া খানিকক্ষণ আমার পানে অপলকভাবে চাহিয়া থাকিয়া হঠাৎ ধরে যাওয়া কণ্ঠে বলিলেন, আপনি আসবেন আমি ভাবতেই পারিনি। কিন্তু আমি তো সে চিঠি পেয়েছিলাম, কিন্তু মেয়েটার দিন দিন। ওনার গলা ভিজিয়া আসিল। চট করিয়া নিজেকে সামলাইয়া লইয়া বলিলেন, বংশীকে বলেছিলাম স্টেশনে যেতে, কিন্তু ওর আবার আজ শরীরটা তেমন, আমার পক্ষে তো আর। না না, ঠিক আছে, আমি কথা কাটিয়া বলিলাম, আমি পথ চিনে চলে আসতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। গৃহকর্ত্রীর বয়স আন্দাজ 50, কিন্তু চুলে অনেক বেশি পাক ধরিয়াছে, আর মুখে বলিরেখার সংখ্যাও বেমানান রকমের বেশি। পরনে বৈধব্যের মানানসই সফেদ শাড়ি, খালি পা, কিন্তু মুখে আভিজাত্য রৌদ্র সুস্পষ্ট। আয়ুর ভারী কোমলীশ্বর বাকিয়া গেলেও এককালে তিনি দীর্ঘাঙ্গী ছিলেন তাহা স্পষ্টই বোঝা যায়। নিজেকে সামলাইয়া তিনি লণ্ঠনটি তুলিয়া ধরিলেন। আসুন। আমি গৃহস্বামিনীকে অনুসরণ করিলাম। বাড়ির বাম দিকে পেঁচানো সিঁড়ি উঠিয়া গিয়াছে। ফাটল ধরা দেওয়ালে কত নাম না জানা মানুষের প্রতিকৃতি, ছবিগুলোই সময় আর অবহেলায় কালো হইয়া প্রায় অদৃশ্য হইয়া গিয়াছে। এসব দেখিয়া মনে এক অদ্ভুত সন্দেহ উপস্থিত হইল। এরা 70 টাকা মাহিনা দিতে পারিবে তো? এককালে যে প্রতিপত্তি ছিল সে বিষয়ে সন্দেহ নাই, কিন্তু এখন পরিবারটির অবস্থা যে খুব একটা সুখকর নহে তাহা বেশ বোঝা যাইতেছে।
দোতলায় সার দিয়া একের পর এক ঘর, তাহারই একটি তিনি আঁচলের চাবি দিয়া খুলিয়া দিলেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরে খাট, টানা পাখা, জলের কুজো এবং একটি লণ্ঠনও রাখা রহিয়াছে। বোঝাই যায় যে আমার আগমনের জন্যই ঘরটিকে তৈয়ার করিয়া রাখিয়াছেন। আমি টাংটি রাখিয়া আবার গৃহস্বামিনীকে অনুসরণ করিলাম। এবার উনি দুটি ঘর ছাড়িয়া আমায় সিঁড়ির কাছের একটি ঘরে ঢুকাইলেন। এই ঘরটিকে বৈঠকখানা বলা চলে। তিন দিকে তিনটি পুরাতন সোফা ও মাঝখানে একটি দামি মার্বেলের টেবিল। লণ্ঠনটিকে টেবিলের মাঝখানে রাখিয়া আমরা বসিলাম। আপনাকে এত দূর থেকে টেনে আনলাম, এর জন্য আমি সত্যি খুব দুঃখিত, বিনম্র সুরে বলিলেন লাহিড়ী গিন্নি। এসব ভাববেন না, আমি একজন পেশাদার ডাক্তার। রোগীর চিকিৎসার জন্য আমায় যে কোনো জায়গায় যেতে হতে পারে, আর আমি অনুগ্রহের জন্য নয়, সে পেশার খাতিরেই এসেছি। এই একটি বাক্যে আমি বুঝাইয়া দিলাম যে যদি পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়ার অবস্থা না থাকে তাহলে আমায় যেন আগে থেকেই বলে দেওয়া হয়। তা তো বটেই, লাহিড়ী গিন্নি ঘাড় নাড়িলেন। এবার যদি আমায় রোগীর বিষয়ে বলেন, অমূলক কথায় সময় নষ্ট করিবার লোক আমি নই। পৌরা চুপ করিয়া থাকিয়া বলিতে আরম্ভ করিলেন। আমার মেয়ের জন্ম কলকাতাতে, আজ থেকে প্রায় 27 বছর আগে। জন্মানোর পরই ডাক্তার বলে দিয়েছিল যে ওর জীবন আর 5 জনের থেকে আলাদা হবে। সময়ে সময়ে নানান রকম উপশম দেখা দেবে, হয়ও তাই। 5 বছর বয়স থেকেই তাকে মাঝে মাঝেই শ্বাসযন্ত্রজনিত কারণে অসুস্থ হয়ে পড়তে হয়। এরপর দেখা দেয় শরীরে রক্তাল্পতা। 13 বছর বয়সে যখন তার শরীর জানান দেয় যে আমার মেয়ে এখন শিশু থেকে কিশোরী হয়েছে, প্রথমবার এত রক্তপাত হয় যে 5ম দিনের পর 3 দিন সে অজ্ঞান হয়ে পড়ে থাকে। সন্তান ধারণের ক্ষেত্রেও বাধা আছে, সে কারণে তার বিয়ে দেওয়াও সম্ভব হয়ে ওঠেনি। এখন ব্যাপার এমন দাঁড়িয়েছে যে শ্বাসকষ্ট, রক্তাল্পতার সাথে সাথে যোগ হয়েছে স্নায়ুর চাপ। যে কোনো ব্যাপারে সে আর 5 জনের থেকে উত্তেজনা অনেক বেশি হয়। কখনো আমার উপর রেগে উঠে মারতে যায়, কখনো নিজের মনে মনে কেঁদে ভাসায়, কখনো খুব দুর্বল, কখনো 2 দিন 3 দিন ঘুমিয়েই কাটিয়ে দেয়। ডাক্তারবাবু, আমি একা মানুষ, ওকে নিয়ে বড় বিপদে পড়েছি। কি করে যে বাঁচাবো মেয়েটাকে? বলতে বলতে লাহিড়ী গিন্নির গলা কান্নায় ভিজিয়ে আসিল। শান্ত হন। অমূলক উত্তেজনা বা মুড সুইং হরমোনের কারণের জন্য হয়ে থাকে। স্ত্রীরোগজনিত অসুবিধা থাকলে হরমোনের তারতম্যের গোলমাল হওয়ার সম্ভাবনা প্রবল। যদি আপনি ওকে একবার ভালো কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারতেন। এটাও ঠিক, ভালো স্ত্রীরোগ বিশেষজ্ঞ কলকাতায় কটাই বা পাবেন, আর মফস্বলে তো পাওয়ার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, ওকে একবার দেখা যায়? ও একতলায় নিজের ঘরে আছে, ঘুমাচ্ছে। তাহলে কাল সকালেই বরং দেখা যাবে। এই অন্ধকারে চোখ বা নখের রং এমনিতেই বুঝবো না। অ্যানিমিক রোগীর জন্য যা বোঝা অত্যন্ত জরুরি। ও সকালে ওঠে কখন? ও ভোরে উঠে স্নান করে পুজো দেয়। আপনি ওঠার আগে আমি ওকে তুলে দেব। আপনি সকাল সকাল ওকে পরীক্ষা করে দেখে নিতে পারবেন। বেশ, তাই হবে ক্ষণ। লাহিড়ী গিন্নি উঠিয়া গেলেন, সাথে আমিও উঠিলাম। আপনার খাবার কখন পাঠাবো ঘরে ডাক্তারবাবু? 8:30। বেশ, শুভরাত্রি। আমি ঘর হইতে বাহিরে আসিয়া দাঁড়াইলাম। উনি তালা দিতে দিতে বললেন, আপনি ঘরে চলে যেতে পারেন, আমি কিছু মনে করব না। বলে শান্ত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। দেখিয়া ভালো লাগিল যে বাড়িতে কোনো চতুর্থ ব্যক্তিও আছে। কাটায় কাটায় 8:30টায় আমার ঘরে কাঁসার থালায় খাবার লইয়া আসিল এক অতি বৃদ্ধ ভৃত্য। তোমায় তো আগে দেখিনি, আমি বললাম। আমার কথায় ভৃত্যটি কোনো রকমের উত্তর দেয়া দূর, তাহার সামান্যতম অভিব্যক্তির পরিবর্তনও ঘটিল না।
এমনকি সে আমার দিকে মুখ তুলিয়া একবার তাকাইল না পর্যন্ত। আমার মনে হইল সে হয় চোখে কম দেখে, না হয় বধির, বা উভয়। দামি চাউলের ভাত, বিউলির ডাল আর টাটকা কাতলা মাছের ঝোল খাইয়া শীতের অনুভূতি গায়ে মাখিয়া অচেনা জায়গাতেও নিদ্রা অতি উত্তম হইল। যখন চোখ মেলিলাম তখন প্রায় সকাল 6:30। পাশের কলঘরে গিয়া চোখ মুখে জল দিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইলাম। শীতের মরা রোদে বাগানটা ঝলমল করিতেছে। দূরে পশ্চিম দিকে ঠাকুর ঘর, আর তার সামনে আমার চোখ হঠাৎ আটকাইয়া গেল। আগাম বসন্তের এক ঝলক হাওয়া যেন আমার চোখে মুখে ঝাপটা লাগাইয়া গেল। ঠাকুর ঘরের সিঁড়িতে ফুলের সাজি হাতে লইয়া দাঁড়াইয়া আছে একটি মেয়ে, গায়ে আধ ভেজা ফিনফিনে শাড়ি, যা তাহার সিক্ত খোলা পিঠের উপর স্থানে স্থানে চাপিয়া বসিয়াছে। মুখখানি যেন এক টুকরা হীরা, গালে ও চিবুকের কাছে অল্প মেয়েদের ছোঁয়া আছে। ঠোঁট দুইটি ভরাট ও পিচ্ছিল, যেন জগতের সব রস ওই গোলাপি মাংস যুগলের অন্তরে ঠাসিয়া ভরা। চোখের পাতাগুলি অত্যন্ত লম্বা, ভিজে চুল খানিকটা স্কন্দের ওপর হইতে সামনে এলাইয়া তাহার ভরাট স্তনের ওপর পড়িয়াছে। তাহার গভীর খাজের ভিতর আটকানো ভিজে কাপড়ের টুকরোটি যেন বিশ্বের সব সৌভাগ্য লইয়া সৃষ্টি হইয়াছে। কোমর আর পেটের ভাঁজের ওপর দিয়া জলের ফোঁটাগুলি আলতো করিয়া গড়াইয়া পড়িতেছে ও স্থান পাইতেছে আবৃত নাভির কাম গহ্বরে। তাহার শরীর যেন যৌবনে ঠাসা কোন অজানা স্বর্গ, যা শুধু বিমোহিত নয়, পুরুষকেও কামোন্মাদ করিয়া সহাস্যে মরিতে ও মারিতেও বাধ্য করিতে পারে। পলকে ভুলিয়া গেলাম আমি একজন চিকিৎসক, ভুলিয়া গেলাম আমার সেবা ধর্মের শপথের কথা। আমার 24 বছরের যৌবন যেন উৎপেলিত হইয়া উঠিল শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে। রমণী ধীরে ধীরে উঠানে ভিজে পায়ের ছাপ ফেলিয়া বারান্দায় উঠিয়া গেল। আমি খানিকক্ষণ সেই দিকে তাকাইয়া থাকিয়া সরিয়া আসিলাম। মেডিকেল কলেজে শোনা একটি বাক্য মাথার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া আসিতে লাগিল। রোগী আর ডাক্তারের সম্পর্ক মোটর আর মেকানিকের ন্যায়। এত অনুভূতি নাই, চেতনা নাই, মমতা নাই, আছে শুধু সেবা ধর্মের প্রতি নিষ্ঠা। মনের কোনায় অন্তর্যামী লামপট্ট যেন হাসিয়া স্মরণ করাইয়া দিল, সেবা করতেই তো এখানে আমার আশা। এমন এক রোগিণীর সেবা 1-2 দিন ধরে নয়, দিনের পর দিন, রাতের পর রাত ধরিয়াও আমি করিয়া যাইব। কেহ ভুল বুঝিবে না, কেহ আরোপ লাগাইবে না, ডাক্তার বলিয়া কথা। আমার ঠোঁটের কোনায় খেলিয়া গেল এক পৈশাচিক হাসি। একতলার পূব দিকের ঘরের দরজায় আলতো টোকা দিলাম। দরজা সে ভেজানো ছিল, তবু ভদ্রতার খাতিরে টোকা না দিলেই নয়। ললনা দরজা খুলিল। সকালে দেখা শাড়িটি ছাড়িয়া এখন অপর একটি রঙিন শাড়ি পরিহিতা। শাড়ির রংটি যেন তার অঙ্গে অঙ্গে অগ্নিসম উত্তাপ জাগাইয়া তুলিতেছে। বলুন। তাহার গলার স্বর ভরাট ও সুস্পষ্ট। তাতে এতটুকু বাৎসল্য নাই, বরং তা যেন যৌবনের পরিপক্বতায় টইটম্বুর। আমি কাল এখানে এসেছি আপনার চিকিৎসার জন্য। আপনার মা আমাকে ডেকে পাঠিয়েছেন। কাল রাত হয়ে গিয়েছিল বলে আপনাকে বিরক্ত করিনি। আজ যদি একবার একটু পরীক্ষা করতে দেন। রমণী নিঃশব্দে একবার ওপর হইতে নিচ অবধি আমাকে দেখিয়া লইয়া পথ ছাড়িয়া দিল। আমি তাহার পিছন পিছন ঘরে প্রবেশ করিলাম। বেশ পরিষ্কার ঘর। আপনাকে সকালে চা দিয়েছে? ভেজা চুল ঝাড়িতে ঝাড়িতে প্রশ্ন করিল রমণী। আগে হ্যাঁ, আপনার মা সকালে আমায় নিয়ে আপনার কাছে আসতে চাইছিলেন। আমিও ওনাকে বললাম ব্যস্ত না হতে, আমি সময় করে ঠিক দেখে নেব।
আর তখন আপনি সদ্য ঠাকুর ঘর থেকে ফিরছিলেন, অত সকালে আপনাকে বিরক্ত করাটা। মায়ের বয়স হয়েছে, উনি আমায় নিয়ে একটু বেশি চিন্তা করেন। আমি মনে করি না আমার জন্য 24 ঘন্টার মোতায়েন করা ডাক্তারের প্রয়োজন আছে। আমার চোখের পানে তাকাইয়া বলিল রমণী। তাহার উজ্জ্বল খয়েরি রঙের চোখ আর ধনুকের মতো বাঁকা ভুরু যেন অন্তর্যামী শৈল্পিক ধৈর্য লইয়া আঁকিয়াছেন। আমি তাহার পালঙ্কের ওপর সন্তর্পণে বসিলাম। তারপর সাহস করিয়া বলিলাম, আপনার নামটা জানতে পারি? রমণী পালঙ্কে ছত্রিতে হেলান দিয়া দাঁড়াইল। আমার মুখের দিকে চাহিয়া ফিক করিয়া হাসিয়া জবাব দিল, লোহিতা। আমি একটা লম্বা শ্বাস টানিয়া বলিলাম, লোহিতা দেবী, এবার যদি একবার আমায় দেখতে দেন। খিলখিল করিয়া হাসিয়া উঠিল লোহিতা। তাহার হাসি যেন শরদের ঝংকারের ন্যায় পুরাতন দেয়ালগুলিতে প্রতিধ্বনি হইতে লাগিল। থাক না ডাক্তারবাবু, রোগীকে না হয় অত সম্মান নাই দিলেন, শুধু লোহিতা বলেই ডাকুন। তারপরে একটু থামিয়া বলিল, শোভ। কথাটা যেন ছ্যাঁত করিয়া আমার বুকের কাছে ছ্যাঁকা লাগাইয়া দিল। আমি বলিলাম, শো। লোহিতা তাহার দীর্ঘ শরীরটাকে এলাইয়া দিল বিছানায়। কেশ রাশি মেঘের মতো বিছানা জুড়িয়া ছড়াইয়া গেল। তাহার চোখ ও জিভ দেখিয়া বুঝিলাম সে সত্যিই রক্তাল্পতায় ভুগিতেছে। হাতের পালস লইবার সময় তাহার আঙুলগুলি যেন আমার কবজি জড়াইতে গিয়াও জড়াইল না। তাহার পালস অনেকটাই ঢিমে, সম্ভবত নিম্নমুখী রক্তচাপের কারণে। এবার স্থেতটি বাহির করিয়া বলিলাম, জোরে নিঃশ্বাস নিন। লোহিতা বুক ভরিয়া শ্বাস নিল। তাহার প্রাচুর্যে ঠাসা বক্ষদ্বয় উথলিয়া উঠিল ঊর্ধ্বপানে। আমি আলতো হাতে স্থেতটি চাপিয়া ধরিলাম তাহার বাম দিকের স্তনের উপর। পরক্ষণেই আমার পায়ের নখ হইতে মাথার চুল অবধি যেন বিদ্যুৎ খেলিয়া গেল। আমার সমস্ত রক্ত ছুটিয়া গিয়া আমার পৌরুষ জ্বালামুখীর ন্যায় জাগ্রত করিল। লোহিতা আরেকবার শ্বাস নিল। আমার হাতটি নামিয়া আসিয়া আবার উঠিয়া গেল। বেশ বুঝিতে পারিতেছিলাম আমার ডাক্তারি বিদ্যা লোপ পাইয়া সেই স্থানে চাপিয়া বসিয়াছে এক অশুভ উন্মত্ত বাসনা। কাপা কাপা হাতে স্থেটরা সরাইয়া লইলাম। ইশারায় উঠিতে বলিলাম লোহিতাকে। কি বুঝলেন ডাক্তারবাবু? তেমন কিছু না, একটু অবজারভেশনে থাকতে হবে আর কি। তোমাদের ভিতরটিকে পাঠিয়ে আয়রন আছে এমন কিছু সবজি, যেমন ফল, পেঁপে, আনারস, লাল শাক অথবা টাটকা মাছ এসব আনিয়ে রাখবে আর নিয়মিত খাবে। আর আমি তো রইলামই। আরেকটা কথা। বলুন। আমার ডাক্তারবাবু নয়, শুধু বিক্রম বলে ডাকবে, খুশি হবে। কথাটা শুনিয়া লোহিতার মুখের অভিব্যক্তিতে যে পরিবর্তন আসিল সেটি না অবাক, না খুশি, আর না উপলব্ধি বলা চলে। তবু সে কয়েক মুহূর্ত আমার চোখে চোখ রাখিয়া মুখ নামাইয়া নিল। তার ঠোঁটের কোনায় হাসির রেখাটা আমার দৃষ্টি এড়াইল না। দুপুরে ঘরে খাবার দিতে আসিলে ভৃত্যটিকে জিজ্ঞাসা করিলাম, কাছাকাছি বাজার টাজার কিছু আছে নাকি? ভৃত্যটি উত্তর না দিয়া চলিয়া যাইতেছিল। আমি উঠিয়া গিয়া তাহার কাঁধ ধরিয়া ঝাঁকিয়া আমার প্রশ্ন পুনরায় করিলাম, বলছি কাছাকাছি কোনো বাজার টাজার আছে? বৃদ্ধের এক চোখে ছানি, আরেক চোখেও যে জ্যোতি খুব প্রখর তা বলা যায় না। আমার প্রশ্নে সে দুর্বোধ্য শব্দ করিয়া হাত তুলিয়া দক্ষিণ দিকে দেখাইয়া বলিল, বুঝিলাম সে বধির নয়, তবে মুখ। মাথা নামাইয়া সে প্রস্থান করিল। আমি বুঝিলাম এ বাড়িতে জীবন বড়ই ধীর। লোহিতা থাকে নিজের ঘরে নিচতলায়, তাহার মায়ের ঘরও সম্ভবত
পশ্চিম দিকেই কোথাও। ভৃত্যটি কথা বলিবার অযোগ্য, কাজেই এখান থেকে 3 গুলি আমার একাকিত্বের মধ্যেই কাটিবে, যদি না লোহিতার সঙ্গে আমার মিত্রতা নিবিড় আকার নেয়। আমার ডাক্তারি সত্তার পবিত্রতার উপর কখন যে ধীরে ধীরে কামের অন্ধকার ছাইয়া গিয়াছে তা বুঝিলেও তাহাকে দমাইবার চেষ্টাও করিলাম না। সন্ধ্যার দিকে বাজারে সিগারেট কিনিতে আসিয়া পূর্বের কৃষকটির সহিত সাক্ষাৎ হইয়া গেল। আমাকে পুনরায় দেখিয়া উনি খুব খুশি হইয়া গোসাইয়ের দোকানে কুসুমপুরের সেরা চা খাওয়াইয়া ছাড়িলেন। কথায় কথায় জানিলাম তাহার নাম গোবিন্দ। গোবিন্দ বলিল, তা ডাক্তারবাবু, আপনি কর্তা বাবার গিন্নি চিকিৎসা করতে এসেছেন বুঝি? বাঁশের বেঞ্চের উপর বসিয়ে আমি বলিলাম, না না, উনি তো বেশ আছেন, উনি আমায় ডেকে পাঠিয়েছেন ওনার মেয়ের জন্য। গোবিন্দের ভুরু কুঞ্চিত হইয়া গেল। মেয়ে? কই, কর্তা বাবার মেয়ে আছে বলে তা কখনো শুনি নাই। আমার খটকা লাগিল। বলিলাম, তার যে বেশ বড় মেয়ে আছে, বছর 27 বয়স, কলকাতায় তার জন্ম, এসব কিছুই জানেন না আপনারা? আগে কর্তা বাবা ছিলেন আমাদের ভগবান, আমরা তো জানতাম ওনার কোনো সন্তান হয় নাই। এমনকি গিন্নিমা ওনার সাথে কুসুমপুরি থাকতেন না, উনি আমাদের মাঝেই থাকতেন, সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। গিন্নিমার সাথে সম্পর্ক ভালো ছিল না ওনার। উনি এখানে অসুস্থ হয়ে পড়ার পরে পাড়ার গ্রামের মানুষই ওনাকে কলকাতায় নিয়ে যায় চিকিৎসার জন্য। তারপর উনি মারা গেলে গিন্নিমা এখানে এসে থাকতে আরম্ভ করেন। কিন্তু ওনাদের যে এত বড় মেয়ে আছে তা তো শুনি নাই। আপনি ঠিক জানেন, যাকে দেখেছেন সে কর্তা বাবার মেয়ে? আমার কেমন যেন গা শিরশির করিতে লাগিল কথাটা শুনিয়া। অজানা মানুষের চিঠিতে টাকার লোভে এত দূরে আসিয়া বিপদে পড়িলাম না তো? আসলে ওই বাড়িতে আমি ছাড়া পার্বতী লাহিড়ী, এক বুড়ো চাকর, আর যিনি থাকেন তাকে তো আপনাদের গিন্নিমা তার মেয়ে বলেই পরিচয় দিলেন। আমি কাঁপা কাঁপা স্বরে বলিলাম, চাকরটা তো 50 বছরের, কর্তা বাবার সময় থেকে আছে। ওর নাম নকুল, গরিব মানুষ, যাবার কোনো জায়গা নেই, তাই ওখানে পড়ে আছে। এছাড়া বংশী বলে একটা ব্যান্ডেলের ছেলে গোমস্তার কাজ করছে আজ 2 মাস। কিন্তু ওনার তো মেয়ের ব্যাপারে তো। আমি আর কথা বাড়াইলাম না। গোবিন্দর কাছ থেকে বিদায় লইয়া লাহিড়ী নিবাসের দিকে পা বাড়াইলাম। সন্ধ্যা হইয়া আসিয়াছে, আজ চাঁদ দেখা যাইতেছে না, মেঘ ঢাকিয়াছে লাহিড়ী নিবাসের মাথার উপরের আকাশ, সেই সাথে মৃদু ঝোড়ো হাওয়া। উঠানে পা দিয়া সেই অন্ধকার থমথমে হাবেলির সামনে দাঁড়াইয়া আজ কেমন যেন একটা শিরশিরে আতঙ্কের অনুভব হইল। এরা বাড়িতে এত আলো কম জ্বালায় কেন? এত বৈভবের মধ্যে থাকিয়াও একজন প্রায়ন্ধ প্রতিবন্ধী মানুষের অতিরিক্ত কোনো ভৃত্য রাখেন নাই কেন? লোহিতার ব্যাপারে এখানকার মানুষ কেন জানে না? তবে সে কে? ঈশ্বর প্রসাদের মেয়ে, নাকি পার্বতীর অন্য কাহারের সাথে কিছু ছিল? ঈশ্বর প্রসাদকে পার্বতী কিছু? ডাক্তার বাবু! চমকিয়া উঠিয়া তাকাইলাম পিছনে। বারান্দার শেষ প্রান্তে ঝোড়ো হাওয়ায় সাদা শাড়ির আঁচলটা উড়িতেছে। অন্ধকারে দাঁড়াইয়া পার্বতী। আজ তাহার হাতে লণ্ঠন নাই। কি ভাবছেন অন্ধকারে একলা দাঁড়িয়ে? পার্বতীকে আমার মনের আশঙ্কা আজ করিয়া ফেলিয়াছে। না না, আমি নিজেকে সামলাইয়া লইলাম। বললাম, কিছু না, নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। পার্বতী খানিকক্ষণ সেখানে দাঁড়াইয়া থাকিয়া বারান্দার অপর প্রান্তে অদৃশ্য হইয়া গেল। আমি পায়ে পায়ে সিঁড়ি বাহিয়া উঠিয়া গেলাম। দোতলার বারান্দাটা ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে শুধু বিদ্যুতের আলোতে ঝলকিয়া উঠিতেছে ছোপ পড়া অন্ধকার কোণগুলি। আর ঝিঝির ডাক নাই, কানে আসিতেছে শুধু
হাওয়ার চাপা গর্জন। ঘরে ঢুকিয়া লম্ফটি জ্বালাইয়া একটি সিগারেট ধরাইলাম। মনের মধ্যে অনেকগুলি প্রশ্ন উথাল পাথাল করিতেছে। এত বড় হইয়া গেল একজন কন্যা, অথচ কেউ সেই বিষয়ে জানিবে না। দোতলায় আর একতলায় 3টি ঘর বাঁধে, সব তালা বন্ধ থাকে কেন? বংশী ছেলেটি বা কোথায় গেল? থমথমে শুনশান লাহিড়ী নিবাসে কি সত্যি কোনো কদর্য রহস্য লুকাইয়া আছে? না, এই স্থানে থাকাটা শ্রেয় নয়। মা মেয়ের ব্যবহারে আমি কোনো বেচাল না দেখিলেও এ বিষয়ে সন্দেহের অবকাশ নাই যে এই পরিবারটির সাথে রাতের পর রাত এই হানা বাড়িতে সহবাস করা উচিত হইবে না। ঠান্ডা মাথায় সিগারেটটি শেষ করিয়া আমি আমার ট্রাঙ্কটি গুছাইতে লাগিলাম। আজ রাতে হয়তো কলকাতা ফিরিবার গাড়ি পাইব না। বাজার এলাকায় গিয়া গোবিন্দর খোঁজ করিব। সে নিশ্চয়ই আজ রাতে থাকার মতো একটা জায়গা করিয়া দিতে পারিবে। তারপর কাল সকালেই প্রথম গাড়ি ধরিয়া হাওড়া ফিরিয়া যাইব। ঝোড়ো হাওয়া বাড়িতেছে। বৃষ্টি নামার আগে আমাকে বাজারে পৌঁছাইতে হইবে। ট্রাঙ্কটা তুলিয়া লইয়া দরজার দিকে পা বাড়াইব, এমন সময় বিদ্যুতের আলোয় বারান্দায় একটি অবয়বের ছায়া দেখিতে পাইলাম। শিউরিয়া উঠিয়া দুবা পিছাইয়া আসিলাম। চাহিয়া দেখি অন্ধকারে ছায়া মূর্তির ন্যায় আমার দরজায় আসিয়া দাঁড়াইয়াছে লোহিতা। পরনে গাঢ় রক্তবর্ণ শাড়ি, চুল সুন্দর করিয়া খোপা বাঁধা, কপালে লাল টিপ, নাকে নোলক, হাতে চুড়ি, যেন নিজেকে সম্পূর্ণ শৃঙ্গারে নিমজ্জিত করিয়া আমার সামনে মেলিয়া ধরিয়াছে। আমি টাংটা নামাইয়া রাখিলাম। এই সাজে যেন এর আগেও কোথাও তাহারে দেখিয়াছি, মনে পড়িল না। বিক্রম, সেই ভরাট রসসিক্ত কণ্ঠস্বর। বল লোহিতা। আমার স্বর স্থির ও শান্ত। বুকের ভিতর রক্তবিন্দুগুলিও যেন একটু একটু করে নিজেদের স্নিগ্ধতা হারাইয়া ফেলিতেছে। আমার তলপেটের ব্যথাটা খুব বেড়েছে বিক্রম, সে সাথে শ্বাসকষ্ট। মনে হচ্ছে তোমার রজর সময় ঘনিয়ে এসেছে লোহিতা। তোমার এখন বিশ্রাম করা উচিত। বেশি হাঁটা চলা বা সিঁড়ি ভাঙলে রক্তপাতও বেশি হবে। লোহিতা আমার পাশে রাখা টাংটিতে এক ঝলক দেখিয়া পুনরায় আমার দিকে তাকাইল। তাহার হালকা খয়েরি চোখ দুটি স্থির, কপালের উপর একগাছা চুল এলোমেলো উড়িতেছে। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমায় যেতে হবে। লোহিতা পায়ে পায়ে ঘরে আসিয়া ঢুকিল। কিন্তু আমার যে এখন তোমাকে দরকার বিক্রম। কুমারী যুবতীর গলায় বাসনার সুর যেন শব্দে শব্দে বৃদ্ধি পাইতেছে। তাহার কম্পমান চোখের তারা এখন আমার ইঞ্চিখানেক দূরে। তাহার শ্বাসের গন্ধ যেন সহস্র পিপে মদিরার সুবাস, যাহার নেশায় আমি একটু একটু করে মাতাল হইয়া যাইতেছি। ঝড়ের শব্দ ছাপাইয়া আমার কানে আসিতেছিল, নিজের বুকের ধুকপুকানি। একটা দমকা হাওয়া আসিয়া কম্পমান লম্পের শিখাটিকে নিভাইয়া দিল। সেই সাথে উড়াইয়া দিল লোহিতার শাড়ির আঁচল। তাহার উন্মুক্ত পিঠে আমি আমার হাত রাখিলাম। শরীর তো নয়, যেন ফুলের কুড়ির উপর হাত বোলাইতেছি। আঙুলের ছোঁয়ায় বুঝিতে পারিতেছিলাম আমার স্পর্শে তাহার নরম পিঠে কাটা দিয়াছে। লোহিতার হাতের আঙুলগুলি পাঞ্জাবির ফাঁক গলিয়া আমার বুক স্পর্শ করিল। আমার চওড়া ছাতির লোমকূপগুলি দিয়া যেন বিদ্যুৎ খেলিয়া গেল। তাহার মায়ের বলা একটি বাক্য কানে বাজিয়া উঠিল, যে কোনো ব্যাপারে আর 5 জনের থেকে উত্তেজনা তার অনেক বেশি। ঠোঁটে কামড় দিয়া
চোখ বুঝিতেই শ্বাস ফুলিয়া উঠিল লোহিতার। মাথাটি পিছন দিকে হেলিয়া গেল আবেশে। আর পারিলাম না নিজেকে ধরিয়া রাখিতে। নিচু হইয়া লোহিতাকে তুলিয়া লইলাম আমার মজবুত দুই বাহুতে। তারপর শোয়াইয়া দিলাম তাহার খাটের ওপর। উন্মুক্ত হইয়া ছড়াইয়া গেল তাহার কেশ রাশি। পাঞ্জাবিটা খুলিয়া ছুঁড়িয়া ফেলিলাম ঘরের কোণে। তাহার পাশে গিয়া শুইতেই উঠিয়া বসিল আমার উপরে। তাহার বাহু দিয়া প্রাণ ভরে স্পর্শ করিল আমার সুঠাম কাঁধ, বুক আর বাহু। ডান হাতে তাহার শাড়ি টানিয়া অনাবৃত করিয়া দিলাম তাহার বক্ষ। সে আলতো ঝুঁকিয়া আসিল আমার উপর। তাহার বুক আমার বুকের উপর, আর আমার হাত তাহার মাংসর কোমরে। তারপর সে আমার কানের কাছে ফিস ফিস করিয়া বলিল, ডাকিনি দেখেছ বিক্রম? ডাকিনি? এ কেমন প্রশ্ন! হঠাৎ লোহিতার ওজন যেন বাড়িতে আরম্ভ করিল। আমার হাত দুইটা নিজের কোমর হইতে ছাড়াইয়া সপাটে চাপিয়া ধরিল নিজের দুই হাঁটুর নিচে। লোহিতার গায়ে এত জোর আসিল কোথা থেকে? হাসিতে আরম্ভ করিয়াছে লোহিতা। গায়ে কাঁটা দিয়া উঠিল আমার। সর্বশক্তি দিয়া ছটকা মারিবার চেষ্টা করিলাম, কিন্তু বৃথা সব চেষ্টা। কান ফাটানোর শব্দে বাজ পড়িল। ঝলকে দেখিলাম, তাতে ভয়ে চিৎকার করিয়া উঠিলাম। আমার কোমরে চাপিয়া বসে আছে এক নগ্ন পৈশাচিক নারী মূর্তি। ঝড়ে তাহার কেশ ঊর্ধ্বমুখে উড়িতেছে। কে তুমি? কে কে তুমি? আচমকাই গলা দিয়া প্রশ্নটা বাহির হইয়া আসিল। লোহিতা মুখ নামাইয়া আনিল আমার মুখের কাছে। যেই ঠোঁটে এতক্ষণ পাইয়াছিলাম নেশালু সুবাস, এখন তাহা বদলাইয়া গিয়াছে গা গুলানো দুর্গন্ধে। তাহার বিভৎস খয়েরি চোখ দুটি লোলুপ দৃষ্টি আমার দিকে। তোমায় যে আমার দরকার বিক্রম। তাজা রক্তের সুধা আমায় বাঁচিয়ে রেখেছে ডাক্তার বাবু। গত মাসে বংশী, আর এ মাসে তুমি। আমার রক্তপাত আমি ভরাবো তোমার রক্ত পান করে। পলকে বদলাইয়া গেল ললিতার রূপ। এ কি? এ কাকে দেখিতেছি? আমার বুকের উপর চাপিয়া বসিয়া আছে পার্বতী লাহিড়ী। ভয়ানক, বিভৎস, নগ্ন। আর্তনাদ করিয়া উঠিলাম আমি, কিন্তু এই বিশাল ডাকিনী পুরীতে আমার আর্তনাদ শোনার মতো কেউ নাই। এবার মনে করিল, রাঙা শাড়ি পরিহিতা পুরো সিঙ্গারে সজ্জিত লোহিতার ছবি কোথায় দেখিয়াছিলাম। প্রথম দিন সিঁড়ি দিয়া উঠিবার সময় দেখা তৈলচিত্রগুলির মধ্যে একটিতে দেখিয়াছিলাম জমিদার গোছের একটি মানুষের পাশে হুবাহু একই চেহারের এক মহিলা, অর্থাৎ স্বামী স্ত্রী। এই ডাকিনী নিজের যৌবনের রূপ ধরিয়া এতক্ষণ আমায় যৌনতার জালে ফাঁসাইয়া নিজের রক্ত তৃষ্ণা মিটাইবার সুযোগ করিয়া নিয়াছে। অট্ট হাসিতে কেঁপে উঠল ঘর, গর্জে উঠল বাজ। পার্বতীর জিঘাংসা ভরা মুখের ভেতর হইতে বাহির হইয়া আসিল দুইটি ছুচলো দাঁত। লকলকে জিহবাটি ঝুলিয়া পড়িল মুখের ফাঁক দিয়া। তাহার চোয়ালটি নামিয়া আসিল আমার গলা লক্ষ্য করিয়া। আমি মৃত্যু ভয়ে চোখ বুঝিলাম। হঠাৎ এক দুর্বোধ্য হুঙ্কারে আমার সম্বিত ফিরিল। আমার নজর ঘুরিল দরজার দিকে। দেখি সেখানে দাঁড়াইয়া আছে প্রায়ান্ধ ভৃত্যটি। হাতে তাহার একটা বড় কাটারি, ছানি পড়া চোখেও জ্বলছে ক্রোধের ভাটা। বাঁচাও, বাঁচাও বলিয়া চিৎকার করিয়া উঠিলাম। বৃদ্ধ গর্জন করিয়া কাটারিতে মস্তিষ্কের ওপরে উঠাইয়া ঝাঁপাইয়া পড়িল পার্বতীর ওপর।
মারিতে থাকিল এলো পাথারি কোপের পর কোপ। পার্বতী আমায় ছাড়িয়া আর্তনাদ করিয়া হুমড়ি খাইয়া পড়িল বৃদ্ধের ওপর। আমি এক লাফে উঠিয়া পড়িলাম। বৃদ্ধের হাত থেকে কাটারিতে ছিটকাইয়া পড়িল বেঁচিতে। তারপর আমার কিছু করার আগেই বৃদ্ধ নিজের সমস্ত শক্তি দিয়া পার্বতীকে চাপটাইয়া ধরিয়া পিছনের গরাদবিহীন জানলাটা দিয়া মারিল ঝাঁপ। ধূপ করে দুটো শরীর মাটিতে পড়ার শব্দ, তারপর সব চুপ। আতঙ্কের রেশ কাটিতেই আমি গিয়া উকি মারিলাম জানলা দিয়া। বিদ্যুতের আলোয় দেখিলাম 25 ফুট নিচে শান বাঁধানো চাতালের মাঝে ঘাড় মটকাইয়া পড়িয়া আছে একটি দৈত্য সদৃশ উলঙ্গ নারীর শরীর, আর তাহার পাশে নিথর হইয়া পড়িয়া আছে নকুল, বিশ্বস্ত নকুল। চোখে মুখে তার প্রশস্তির ছাপ। সে আজ শুধু আমার প্রাণই বাঁচায় নাই, আপনার প্রাণ দিয়া সাপ মোচন করিয়া গেল তাহার ভ্রান্ত মনিবের বিধ্বস্ত ঐতিহ্যের।